আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা পেডিয়াট্রিক্স একটা ডেমো ক্লাস করব। তো আমাদের কোচিং এ অনেকে আমাদের কাছে একটা কোয়েরি থাকে যে হচ্ছে আমরা অনলাইনে কিভাবে পড়াই, মানে আপনাদের এটা হচ্ছে যে আগে তো সবকিছু অফলাইন ছিল। আমাদের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা পেডিয়াট্রিক্স একটা ডেমো ক্লাস করব। তো আমাদের কোচিং এ অনেকে আমাদের কাছে একটা কোয়েরি থাকে যে হচ্ছে আমরা অনলাইনে কিভাবে পড়াই। আপনাদের এটা হচ্ছে যে আগে তো সবকিছু অফলাইন ছিল। তো আজকে আমরা সেই জন্য এই জন্য আমরা একটা আজকে অনলাইনে একটা ডেমো ক্লাসে অ্যারেঞ্জ করছি। তা আমাদের আজকের টপিক হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আশা করি যে হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই জয়েন করতেছে, অলরেডি 113 জন জয়েন করছে। সেজন্য এই জন্য আমরা একটা আজকে অনলাইনে ডেমো ক্লাসে অ্যারেঞ্জ করছি। তা আমাদের আজকের টপিক হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আশা করি যে হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই জয়েন করতেছে, অলরেডি 113 জন জয়েন করছে। একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, একটু চেক করি এটা। ঠিক আছে, আমি তাহলে হচ্ছে স্লাইডে চলে যাই। হ্যাঁ দানিয়েল, বুঝতে পারতেছি। হ্যাঁ, ওইটা আমি কমাই দিছি, সেটা এখন হচ্ছে দেখতেছি, দাঁড়াও। কিন্তু আমার এই যে মেসেঞ্জারের ইসে অফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো আমাদের হচ্ছে আগে যখন আমরা হচ্ছে অফলাইন ক্লাসগুলো নিতাম তখন আসলে আমাদের ক্লাসগুলো অন্যরকম ছিল। তো আমরা অনেক ইন্টারাকশন করতে পারতাম সব স্টুডেন্টদের সাথে।
সামনাসামনি কোয়েশ্চেন জিজ্ঞেস করা বা হচ্ছে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়া, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতো ক্লাসে। তো ওইটা এখন তো আর সেই সুযোগটা নাই, তো আমাদের এখন অনলাইনই ভরসা। তো হচ্ছে আজকে ক্লাসটা মেইনলি তাদের জন্য যারা আর কি জানতে চাইছিলেন যে আমাদের এখানে অনলাইন ক্লাসগুলো আমরা কিভাবে করে নিব। অনেকের কোয়ারিজ ছিল, আপু অনলাইন ক্লাস নাকি ফেসবুকে লাইভ হবে নাকি হচ্ছে জুমের মাধ্যমে হবে। তো আমাদের এখন যে ক্লাসগুলো আমরা নেই সবই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকে এবং হচ্ছে আমরা জুমের মাধ্যমে বা স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে নিয়ে থাকি ক্লাসগুলা। তো তা আমরা ক্লাস আজকেরটা শুরু করি। আচ্ছা, আমরা প্রথমে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটা যে কারণে ইয়ে করা, সেটা হচ্ছে আমরা এমআর মোল্লা নেলসন ব্যাচের মেইনলি রিভিউ দেখানোর জন্য আপনাদেরকে। তো আমরা বই কি কি পড়বো, এখানে একটা ব্যাপার আছে যে হচ্ছে অনেকের কোয়েরিজ থাকে যে নেলসন আসলে পড়তে হবে কিনা। নেলসন বইটা আসলে অনেক বেশি কঠিন। কঠিন বলতে নেলসন বইটা আমি নিজেও পড়ছি হচ্ছে রেসিডেন্সিতে যাওয়ার পরে। তো এক একটা টপিক আর কি বেসিক্যালি অনেক বেশি করে লেখা থাকে। তো এই জন্য আমি আর কি নিজে প্রেফার করি হচ্ছে এমআর মোল্লা স্যারের বই এবং আবিদ মোল্লা স্যারের বই, যে দুটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, মানে যারা ইন্টার্নি শেষ করছে তাদের জন্য এই বইগুলা হচ্ছে ইজি হয়, পড়া ইজি হয়। আর প্লাস আমি পুরাতন কোয়েশ্চেন যখন আমি নিজে এফসিপিএস পরীক্ষা দিছিলাম 2016 সালের জানুয়ারিতে, তো তখন আমি দেখছিলাম যে হচ্ছে কোয়েশ্চেন বেসিক্যালি এমআর মোল্লা স্যারের বইটা ভালো করে পড়লেই মোটামুটি কমন পড়ে যায়, আর কিছু এক্সট্রা যেগুলো থাকে আমরা আবিদ মোল্লা স্যারের বই থেকে পড়ে নিই। তো আমি এই জন্য ক্লাসগুলা বেসিক্যালি প্রিপেয়ার করি হচ্ছে এই দুইটা বই থেকে। তো যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আবিদ মোল্লা স্যারের বই। আপনাদের কিন্তু বই একদম আপ টু ডেট থাকতে হবে। যেমন হচ্ছে আবিদ মোল্লা স্যারের বই হচ্ছে 4th এডিশন চলতেছে এখন, এই সবুজটা। আর এমআর মোল্লা স্যারের বই হচ্ছে 3rd এডিশনের পরে আর আসে নাই। আবিদ মোল্লা স্যারের বইটা 1 বছর হয়েছে, নতুন এডিশন আসছে। আর এমআর মোল্লা স্যারের বইটা আগে থেকে এই এডিশনটা, আমার সময় এটাই পড়ছি, এখন এটাই চলতেছে। তো আমরা আজকে হচ্ছে ক্লাস করব গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট টপিকটার উপরে। তো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এই টপিকটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে প্রথম টপিক আর কি আমাদের। তো এফসিপিএস পরীক্ষা গ্রোথ ডেভেলপমেন্ট থেকে অনেকগুলো কোশ্চেন এসে থাকে। আপনারা যারা হচ্ছে এর আগে পুরাতন কোশ্চেন গুলো যারা সলভ করছেন তারা দেখছেন যে হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট থেকে বেশ কিছু কোশ্চেন আসে। যেমন হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন থেকে কিছু প্রশ্ন আসে, ডেভেলপমেন্টাল ডিলে থেকে কোশ্চেন আসে, আর হচ্ছে আপনার অসিফিকেশনের সেন্টার থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। তো একটা জিনিস হচ্ছে অনেকের একটা কোয়ারিজ থাকে যে ইসে কোথায় আপনার পেডিয়াট্রিক্স এর ক্লিনিক্যালটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কোন পেপারে আসে। পেডিয়াট্রিক্স এর ক্লিনিক্যালটা আসে হচ্ছে আপনার ইসেতে, পেডিয়াট্রিক্স এর ক্লিনিক্যালটা আসে হচ্ছে পেপার 3-তে। তবে একটা জিনিস হচ্ছে অনেকের একটা কোয়ারিজ থাকে যে ইসে কোথায় আপনার পেপার 3 ছাড়াও এখন কিন্তু হচ্ছে পেপার 1-2-তেও কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসে, যেটা আমি দেখছি। তো এখন আগে একটা সময় ছিল যে ক্লিনিক্যাল কোয়েশ্চেন খুব কম আসতো বলতে এর আগে আমি একটা আপনাদের ইসে নিছিলাম, এই আমাদের সিনাস মেডিকেল একাডেমি পেজে আমি আপনাদের একটা পেডিয়াট্রিক্স এর উপর একটা রিভিউ নিছিলাম। সব পেপার নিয়ে আমরা কথা বলছিলাম, আমি ডক্টর দানিয়েল, নাবিলা, আমরা সবাই এটা নিয়ে কথা বলছিলাম। তো ওই ভিডিওটা আপনারা একটু দেখবেন। আমরা এখানে সব পেপার ওয়াইজ আলাদা আলাদা আলোচনা করছি যে হচ্ছে আপনার সিলেবাস কি কি থাকে, কোন পেপারে কি থাকে। যেমন পেপার 1-এ আপনার সিলেবাস থাকে হচ্ছে অ্যানাটমি, তারপরে বায়োস্ট্যাটিস্টিক্স। পেপার 2-তে হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি। আর পেপার 3-তে হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, আর হচ্ছে আপনার ইসে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। কিন্তু এখন যেটা হয়েছে, আগে যেমন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স শুধু পেপার 3-তেই আসতো, এখন কিন্তু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আপনার হচ্ছে সবগুলো পেপারই কম বেশি একটু একটু করে স্যাররা কোয়েশ্চেন দিয়ে দেয়। আমার সময় যেমন আমি হচ্ছে পার্ট 1 দিছিলাম 2016 জানুয়ারিতে, তো তখন হচ্ছে ক্লিনিক্যাল কোয়েশ্চেন বলতে গেলে আমার সময় তেমন আসেই নাই। প্লাস আমার সময় এসবিও হচ্ছে এতগুলো থাকতো না, 10টা ছিল এসবিএ। তো যত দিন পার হচ্ছে এসবিএ এর সংখ্যাও স্যাররা বাড়ায় দিচ্ছে।
আর সাথে হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেনও এখন হচ্ছে অনেক ধরনের ক্লিনিক্যাল কোশ্চেন আসে এবং মোটামুটি বেশ ডিপ থেকে ক্লিনিক্যাল কোশ্চেন আসে। এই কারণে ক্লিনিক্যাল পড়ার ইম্পর্টেন্সটা আসলে আমাদের একটু বেড়ে গেছে। আগে অ্যাকচুয়ালি এত ক্লিনিক্যাল পড়া লাগতো না। তো এখন স্টুডেন্টদের যেটা প্রবলেম হয় সেটা এই ক্লিনিক্যালের একটা ভালো গাইডলাইন পাওয়াটাই তাদের জন্য প্রবলেম হয়ে যায়। কারণ বেসিক সাবজেক্ট গুলোর জন্য আমাদের সবখানে মোটামুটি একটা ভালো গাইডলাইন পাওয়া যায়, প্লাস বেসিক কোয়েশ্চেন গুলা তো একটা মোটামুটি প্যাটার্ন ফলো করে বা অনেকদিন হয়ে গেছে বেসিক গুলোর উপরেই কোচিং সেন্টার গুলাতে পড়ানো হয় আর কি। কিন্তু ক্লিনিক্যালটা নিয়ে আমি যেটা মনে করি যে হচ্ছে আমাদের এখানে কিছু ল্যাক অফ গাইডেন্স আছে, যার কারণে হচ্ছে আমাদের এই আমরা ব্যাচটা, আমাদের ক্লিনিক্যাল ব্যাচগুলো মেইনলি আমরা এই কারণে স্টার্ট করছি। আমাদের কিন্তু লং ব্যাচও আছে আবার ক্লিনিক্যাল ব্যাচও আছে। আমরা ক্লিনিক্যাল ব্যাচটা আলাদাভাবে এই জন্য স্টার্ট করছি কারণ এর আগে যারা হচ্ছে আপনারা পার্ট 1 পরীক্ষা দিয়ে ফেলছেন, এর আগে একবার দুবার অনেকেই দিয়েছেন বা যাই হোক কপাল গুনে খারাপ হয়েছে পরীক্ষা, তো তারা হচ্ছে একটু ক্লিনিক্যালটা এখান থেকে আমাদের কাছ থেকে গাইডেন্স নিতে পারবেন। তো এই কারণে আমাদের ক্লিনিক্যাল ব্যাচটা শুরু করা। তো আমি আর কথা না বাড়াই, আমার মনে হয় যারা আজকে জয়েন করছেন আমাদের সাথে তারা সবাই মোটামুটি পেডিয়াট্রিক্স এর সিলেবাসটা সম্পর্কে সবাই কম বেশি জানেন। তো আজকে সিলেবাস নিয়ে আমি কথা বলবো না, আজকে আমি শুধু একটা টপিক আপনাদেরকে পড়াবো, সেটা হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের এখান থেকে কোয়েশ্চেন মাস্ট আসে, ডিজিজ থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু আপনাদের কোয়েশ্চেন এই গ্রোথ ডেভেলপমেন্ট, নিওনেটোলজি এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে, ইনিশিয়াল টপিক গুলো থেকে, বইয়ের শুরুতে যে টপিক গুলো আছে সেখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে। আমরা চলে যাই ভিতরে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে জানতে হবে হচ্ছে চাইল্ড কি। বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী চাইল্ড হচ্ছে আপনার আন্ডার 18 ইয়ার্স যারা, তাদেরকে আমরা হচ্ছে চাইল্ড বলে থাকি। চিলড্রেনরা হচ্ছে 18 বছর বয়স পর্যন্ত। তো এই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনাদের এটা এফসিপিএস পরীক্ষায় আসে না, এটা আসছিল হচ্ছে এমডিতে। সেটা হচ্ছে যে এমডিজি আপনারা জানেন যে গোলগুলো আছে, 10টা গোল আছে এমডিজির, তার মধ্যে 4 নাম্বার গোলটা হচ্ছে রিডিউস চাইল্ড মর্টালিটি, এটা আপনারা জানেন। তো এই 4 নাম্বার গোলটা, এটা এমডি পরীক্ষা কোশ্চেন ছিল যে হচ্ছে কত নাম্বার গোল, এমডিজি কত নাম্বার গোলে হচ্ছে ওরা চাইল্ড মর্টালিটি রিডিউস করার কথা বলছে, এটা অ্যান্সার হবে এমডিজি গোল নাম্বার 4। তো এই জন্য এই ইনফরমেশনটা তুলে দেওয়া। এখন আমরা আসি একটা চাইল্ডের একটা টোটাল লাইফ স্প্যানকে আমরা কিভাবে ভাগ করব। তো একটা বাচ্চার লাইফ স্প্যানকে আমরা ভাগ করি, শুরুতে হচ্ছে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হয় জাইগোট ফর্মেশন হয়, জাইগোটের পরে কি হয়, এমব্রায়ো হয়। তো সেখান থেকে একটা চাইল্ডের লাইফ স্প্যান সেখান থেকে শুরু হয়। তো ফার্টিলাইজেশন যখন হয় তখন থেকে শুরু করে 8 সপ্তাহ বয়স পর্যন্ত, 8 উইকস অফ জেস্টেশন পর্যন্ত আমরা এটাকে বলতেছি হচ্ছে এমব্রায়ো। তারপরে এমব্রায়ো বলতে এটা এই পিরিয়ডটাকে, এমব্রায়ো কখন হয়, এমব্রায়ো মানে হচ্ছে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস, এই টাইমটাকে আমরা এমব্রায়ো বলতেছি। এমব্রায়োর পরে আমরা এরপর থেকে ফিটাস শুরু হবে। ফিটাস কিন্তু এই প্রথম 8 সপ্তাহকে আমরা অ্যাকচুয়ালি ফিটাস বলি না, এমব্রায়ো হচ্ছে আপনার 8 সপ্তাহ পর্যন্ত বলি। তো 8 সপ্তাহের পরে মোটামুটি হার্ট বিট চলে আসে। আপনারা জানেন আলট্রাসাউন্ড আমরা একটা 8 সপ্তাহে হচ্ছে রিপিট করতে বলি, কারণ হচ্ছে 8 সপ্তাহে বাচ্চাদের হার্টবিট আসে। তো যখনই হার্টবিট চলে আসলো তখনই সে হয়ে গেল ফিটাস। তাহলে হচ্ছে 9 সপ্তাহ থেকে শুরু করে এই লাইফ স্প্যানের 9 সপ্তাহ বয়স থেকে, জেস্টেশনাল এজ 9 সপ্তাহ বয়স থেকে আমরা এটাকে বলতেছি হচ্ছে ফিটাস। তো হচ্ছে জন্ম পর্যন্ত সেটাকে আমরা ফিটাস বলতেছি। আরেকটা জিনিস হচ্ছে পেরিনেটাল পিরিয়ড। পেরিনেটাল পিরিয়ড কাকে বলে, এটা হচ্ছে আপনার জেস্টেশনাল এজ যখন 28 সপ্তাহ হয়ে যায় সেখান থেকে শুরু করে জন্মের পরে 7 দিন বয়স পর্যন্ত সেটাকে আমরা পেরিনেটাল পিরিয়ড বলতেছি। এখন এখানে 28 সপ্তাহের ইম্পর্টেন্স কি, আপনারা কিভাবে করে পেরিনেটাল পিরিয়ড যে 28 সপ্তাহ থেকে শুরু, এটা কিভাবে মনে রাখবেন। মনে রাখবেন এভাবে যে এজ অফ ভায়াবিলিটি বলে একটা বিষয় আছে। এখানে অনেকে যারা গাইনি পড়ছেন, গাইনিতে আপনারা সবাই পড়ছেন যে হচ্ছে এজ অফ ভায়াবিলিটি হচ্ছে 28 সপ্তাহ বয়স থেকে বলা হয়। তো 28 সপ্তাহের আগে যদি একটা বাচ্চা নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবর্শন বা মিসক্যারেজ। আর 28 সপ্তাহের পরে যদি হয়, 28 সপ্তাহের পরে যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডেথ। তাহলে এই যে 28 সপ্তাহ, এটা একটা ডিমার্কেশন, এটা হচ্ছে এজ অফ ভায়াবিলিটি। তাহলে 28 সপ্তাহের পর থেকে হচ্ছে আপনার পেরিনেটাল পিরিয়ড শুরু হচ্ছে। তাহলে জন্মের 7 দিন পর পর্যন্ত, জন্ম হয়ে গেলেই কিন্তু পেরিনেটাল পিরিয়ড শেষ না, জন্মের পরেও আরো 7 দিনকে আমরা হচ্ছে পেরিনেটাল পিরিয়ড বলতেছি। এখানে দেখেন একটা বাচ্চার লাইফের সাইকেলটাকে আমরা হচ্ছে ভাগ করতেছি কিভাবে করে। ফার্স্টে এমব্রায়ন ফিটাস, এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন, তারপরে জন্মের পরে। এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে নিওনেট কাকে বলে। হ্যাঁ, নিওনেট কিন্তু আমরা একটা ইন জেনারেল গ্রস একটা কথা বলি যে নিওনেট মানে 1 মাস বয়স পর্যন্ত নিওনেট, না কথাটা ভুল। 1 মাস বয়স না, বেসিক্যালি 28 দিন বয়স পর্যন্ত তাকে আমরা নিওনেট বলতেছি। নিওনেট কিন্তু 1 মাস পর্যন্ত না, 28 দিন বয়স পর্যন্ত। যারা হচ্ছে অনারারি করেন, ওয়ার্ডে কাজ করেন, তারা দেখবেন যখন একটা রেফারেল আসে আমরা কিন্তু হচ্ছে যখন একটা রেফারেল আসে তখন কিন্তু আমরা একটা বাচ্চা 28 দিন যখন পার হয়ে যায় সেই বাচ্চাটাকে কিন্তু আমরা নিওনেট ওয়ার্ডে নেই না।
এটা খেয়াল করে দেখবেন যে 28 দিন পার হয়ে গেলে আমরা কিন্তু বাচ্চাকে এনআইসিইউ তো নিই না বা নিওনেটাল ওয়ার্ডে নিই না, তখন আমরা জেনারেল ওয়ার্ডে শিফট করে দিই বাচ্চাকে। তাহলে নিওনেট হচ্ছে 28 দিন বয়স পর্যন্ত। এরপরে ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে হচ্ছে 1 বছর বয়স পর্যন্ত। তাহলে নিওনেটাল এজ শেষ হলো, তারপর থেকে 1 বছর বয়স পর্যন্ত হচ্ছে আপনার ইনফ্যান্সি। আর ইনফ্যান্সিকেও কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি, যে ইনফ্যান্সিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আর্লি ইনফ্যান্ট, একটা হচ্ছে লেট ইনফ্যান্সি। আর্লি ইনফ্যান্সি হচ্ছে আপনার 6 মাস বয়স পর্যন্ত আর্লি ইনফ্যান্সি, মানে আপ টু যতদিন পর্যন্ত সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে ততদিন পর্যন্ত সে হচ্ছে আর্লি ইনফ্যান্ট। আর 6 মাসের পর থেকে 7 মাস থেকে শুরু করে 1 বছর বয়স পর্যন্ত সেটা হচ্ছে লেট ইনফ্যান্সি। ইনফ্যান্সি শেষ হয়ে গেল, এবার আমরা 2 বছর আর 3 বছরের বয়সে বাচ্চাদেরকে কি বলবো? এদেরকে বলা হয় টডলার, মানে 1 বছর থেকে শুরু করে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আমরা টডলার বলতেছি। টডলারের পরে চলে যায় চাইল্ডহুড। চাইল্ডহুড পিরিয়ডটা বেসিক্যালি এখানে গ্রসলি দেখানো হয়েছে যে 3 থেকে 10 বছর, কিন্তু এটাকে আমরা হচ্ছে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি স্কুল এজ আর একটা স্কুল এজ। তাহলে হচ্ছে 3 বছর বয়স, তো 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত হচ্ছে প্রি স্কুল এজ, আর হচ্ছে 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত আমরা বাচ্চাদেরকে বলি হচ্ছে স্কুল গোয়িং এজ। আর এরপরে হচ্ছে অ্যাডোলেসেন্ট, 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত। তো অ্যাডোলেসেন্ট এজকেও আমরা আর্লি, মিডিল এবং হচ্ছে লেট এইভাবে ভাগ করি, কিন্তু সেটা আমার এখানে দেওয়া হয়নি। এখন একটা জিনিস, যে এই ভাগটা আমরা কেন জানবো? এই ভাগটা আমরা এই জন্যই জানবো কারণ আপনার যদি কোনো একটা সিনারিও বেসড কোশ্চেন আসে, সেখানে আপনার এরকম থাকলো যে একটা টডলার বাচ্চা আপনার কাছে হচ্ছে ওয়াটারি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, বা একটা টডলার আপনার কাছে হচ্ছে ডিসেন্ট্রি নিয়ে প্রেজেন্ট করছে। এখন তারপরে সিনারিওর বাকি অংশটুকু বলা, তো আপনাকে তো ফার্স্টে জানতে হবে যে টডলার কাকে বলে, তাই না? টডলার বলে 1 থেকে 3 বছর বয়সের বাচ্চাকে। তাহলে এইভাবে করে যদি বলে আপনার কাছে একটা ইনফ্যান্ট প্রেজেন্ট করলো কাফ এন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, তাহলে আপনাকে জানতে হবে। অথবা বললো যে একটা আর্লি ইনফেন্সিতে একটা বাচ্চা আপনার কাছে প্রেজেন্ট করলো কাফ এন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, তাহলে আপনাকে জানতে হবে আর্লি ইনফেন্সি কবে থেকে। আর্লি ইনফেন্সি হচ্ছে নিওনেটাল পিরিয়ড শেষ হলে আপ টু 6 মান্থ পর্যন্ত আর্লি ইনফেন্সি। সেই কারণে আমাদেরকে স্টেজ গুলো জানতে হবে, সিনারিও গুলোতে, যাতে আমরা এজটাকে আলাদাভাবে ধরতে পারি। এরপরে কতগুলো হচ্ছে চাইল্ড হেলথ প্রোগ্রাম আমাদের এমডিজির আন্ডারে সরকার কতগুলো পরিচালনা করে চাইল্ড হেলথ প্রোগ্রাম, তো এগুলো আপনারা এখানে দেখবেন। এখানে এটা নিয়ে আসলে বেশি কিছু বলা নেই। এই স্লাইডটা রেসিডেন্সিতে কোশ্চেন আসছিল, এই কারণে থেকে এফসিপিএস এ কোশ্চেন আসে নাই। একটা জিনিস মনে রাখবেন যে রেসিডেন্সি আর হচ্ছে এফসিপিএস এ কোশ্চেনের মানে টাইপের কিরকম পার্থক্যটা এখানেই, যে হচ্ছে আপনার এফসিপিএস পরীক্ষায় কোশ্চেন গুলো আসে হচ্ছে একটু ডিপ থেকে আসে, মানে হচ্ছে একটু প্যাথোফিজিওলজি থেকে কোশ্চেন আসে, বা ডিজিজ প্রসেস এই জিনিসটা থেকে কোশ্চেন বেশি আসে। এখানে ইনভেস্টিগেশন এবং হচ্ছে ক্লিনিক্যাল ফিচার থেকে কোশ্চেন আসে, ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট থেকে কিন্তু এফসিপিএস পরীক্ষায় তেমন একটা প্রশ্ন আসে না। মানে অন দা আদার হ্যান্ড আপনার রেসিডেন্সি কোশ্চেন গুলো দেখবেন, ওগুলো হচ্ছে যেহেতু রেসিডেন্সিতে সময় কম থাকে, সেই কারণে হচ্ছে রেসিডেন্সিতে কোশ্চেন গুলো থাকে হচ্ছে ছোট 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 ছোট। কিরকম, যে একটা বাচ্চা আপনার কাছে আসছে নিউমোনিয়া নিয়ে, কোন কোন নিচের ফিচার গুলো তার জন্য ট্রু, ওখানে থাকবে কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, ফিভার, এরকম জিনিসপত্র থাকবে যেটা আপনি দেখলেই পিক করতে পারবেন এবং অল্প সময় অ্যান্সার করতে পারবেন। সেটা হচ্ছে রেসিডেন্সির প্রশ্নগুলো ওরকম আসে। কিন্তু এফসিপিএস এ কিন্তু এরকম আসবে না। এফসিপিএস এ আপনার লম্বা লম্বা স্টেম থাকবে, কারণ এখানে আপনার 1 ঘন্টা 40 মিনিট সময় এবং কোশ্চেন মাত্র আসে হচ্ছে 50টা। এই কারণে একটু হচ্ছে আপনার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন গুলো এফসিপিএস পরীক্ষায় বেশি আসে। তো এমডিজি যে আমাদের চাইল্ড হেলথ প্রোগ্রাম যেগুলো আছে এমডিজি, যেমন আইএমসিআই, ইপিআই, তারপরে হেল্পিং বেবিস ব্রেথ, ইট্যাট, তারপরে আইওয়াইসিএফ, এই জিনিসগুলা হচ্ছে, এই নামগুলো একবার রেসিডেন্সি পরীক্ষায় আসছিল যে চাইল্ড হেলথ প্রোগ্রামের আন্ডারে কি কি প্রোগ্রাম ইনক্লুডেড। তো এই কারণে আমি এই স্লাইডটা দেওয়া, এটা আবিদ মোল্লা স্যারের বই থেকে নিয়ে আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে আপনার একটা কোশ্চেন আমাদের পরীক্ষা আসছিল যে এখন বাংলাদেশে বর্তমানে আন্ডার 5 মর্টালিটি রেট কত। এখানে আপনারা দেখেন আন্ডার 5 মর্টালিটি রেট, এটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা কিন্তু একদম রিসেন্ট স্টাডি, মানে 2015-র পরে আর স্টাডি ওভাবে করে হয় নাই। তো প্রত্যেকবার যে কনসেনসাস হয়, মানে আদমশুমারি প্রত্যেকবার হয় যখন, তখনই এই এই স্টাডিটা করা হয়। তো 2015 সালের স্টাডিতে দেখেন আন্ডার 5 মর্টালিটি রেট হচ্ছে 46/1000 লাইফ বার্থ। এটা হচ্ছে আপনাদের পরীক্ষার প্রশ্ন যে এখন আন্ডার 5 মর্টালিটি রেট কত, এটা একটা স্টেমে একবার এফসিপিএস পরীক্ষা আসছিল। এরপরে ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে হচ্ছে 1 বছর বয়সের মধ্যে কয়টা বাচ্চা মারা যায়, 1000-এর মধ্যে 38টা বাচ্চা মারা যায়। আর হচ্ছে নিওনেটাল মর্টালিটি রেটটা এখানে নাই এই চার্টের মধ্যে। নিওনেটাল মর্টালিটি রেট হচ্ছে আপনার 26/1000 লাইফ বার্থ, এটা মনে রাখবেন, এটা লিখে রাখতে পারেন। আন্ডার 5 তাহলে হচ্ছে 46/1000 লাইফ বার্থ। তারপরে হচ্ছে আপনার ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে 38/1000 লাইফ বার্থ। আর নিওনেটাল মর্টালিটি রেট হচ্ছে আপনার 26/1000 লাইফ বার্থ। এই জিনিসগুলো মনে রাখবেন, এগুলা যে কোনো একটা স্টেমের মধ্যে দিয়ে দিতে পারে। এটা রেসিডেন্সি এবং এফসিপিএস দুটার জন্য ইম্পর্টেন্ট।
আরেকটা স্টাডি আছে যেটা হচ্ছে আপনার কতগুলো বাচ্চা 1 বছরের নিচে কতগুলো বাচ্চা হচ্ছে ঠিক মতো মিজেলস এর এগেইনস্ট ইমিউনাইজেশন পায়, এটা হচ্ছে 87%, মানে 1000টা বাচ্চার মধ্যে পার্সেন্টেজ, মানে 100টা বাচ্চার মধ্যে মোটামুটি 87টা বাচ্চাই মিজেলস এর ভ্যাকসিন পায়। এখন এটা হচ্ছে আপনাদের পরীক্ষার প্রশ্নের একটা টপিক যে হচ্ছে আন্ডার 5 মর্টালিটিজ এর কমন কজ কি কি। আন্ডার 5 মর্টালিটির মধ্যে সবচেয়ে বেশি আপনার কমন কজ হচ্ছে নিওনেটাল ডেথ সবচেয়ে বেশি। কারণ হচ্ছে নিওনেটাল দেখেন আপনার 1000টার মধ্যে 26টাই হচ্ছে নিওনেট হিসেবে মারা যায়, আমি একটু আগে যেটা বললাম। তাহলে হচ্ছে 2/3 কেসই হচ্ছে 1000টার মধ্যে 2/3 কেসই হচ্ছে আপনার নিওনেটাল এজে মারা যাবে। আর বাকি অন্যান্য ডিজিজ গুলোর মধ্যে আছে, এটা একটু ওয়ার্ডে যারা কাজ করেন তারা এটা জানেন যে হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলো আমরা জেনারেল পেডিয়াট্রিক্স এর ওয়ার্ডে কমনলি আমরা নিউমোনিয়া, ডায়রিয়া এগুলো বেশি পাই। আর ম্যালনিউট্রিশনটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা যেটাকে আমরা স্যাম বলে থাকি, সেটা এখন আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। কারণ হচ্ছে আপনার এখন মারা অনেক কনসিয়াস হয়ে গেছে, বা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর ইম্পর্টেন্সটা এখন সবসময় টিভিতে নিউজ পেপারে দিচ্ছে, মারা এখন বাচ্চাদেরকে ঠিকমতো ব্রেস্ট ফিডিং করায়। প্লাস হচ্ছে এখন আর্লি ম্যারেজ বন্ধ হয়ে গেছে, বার্থ স্পেসিংটা বেড়ে গেছে, এখানে ম্যালনিউট্রিশনটা এখন একটু কম কম আর কি কমন। বাট ডায়রিয়া, নিউমোনিয়া হচ্ছে অলওয়েজই সবচেয়ে কমন কজ অফ আন্ডার 5 মর্টালিটি। আর অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সির মধ্যে কিন্তু আছে হচ্ছে পয়জনিং, যেমন বাচ্চারা অনেক সময় কেরোসিন খেয়ে ফেলে, বা গ্রামের বাচ্চারা অনেক সময় ওপিসি খেয়ে ফেলে, র্যাট কিলার খেয়ে ফেলে, সেটা একটা অ্যাক্সিডেন্ট। আর ড্রাউনিং বলতে ধান কাটার সিজন গুলাতে দেখবেন যারা ওই যে বিসিএস পেরিফেরিতে পোস্টিং থাকে, আমার পোস্টিং এর সময় আমি এরকম এই ধান কাটার সিজনে অনেকগুলো বাচ্চা পাইছি যেগুলো হচ্ছে পানিতে ডুবে মারা গেছে, বাবা মা বিজি ধান কাটতেছে, এই সময় বাচ্চা হচ্ছে পানিতে ডুবে পড়ে মারা গেছে। আর নিওনেটাল ইলনেসের মধ্যে আপনারা দেখতেছেন যে হচ্ছে আপনার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া আছে, তারপরে হচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট, এগুলো হচ্ছে কমন কজ অফ নিওনেটাল মর্টালিটি। সেপসিস আছে, কনজেনিটাল ম্যালফরমেশন আছে। কনজেনিটাল ম্যালফরমেশনের মধ্যে আবার কোনটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কার্ডিয়াক ডিজিজ গুলা, যেমন হচ্ছে আপনার পিডিএ, ভিএসডি, লার্জ ভিএসডি, এই বাচ্চাগুলো সাধারণত দেখা যায় যে জন্মের পরে কোন একটা রেসপিরেটরি কমপ্লিকেশন হয় বাচ্চা মারা গেছে, কনজেনিটাল ম্যালফরমেশন থাকে, বা ব্রেইনে যদি কোনো ম্যালফরমেশন থাকে লাইক অ্যানানকেফালি, তারপরে হচ্ছে আপনার অ্যানানকেফালির বাচ্চারাই মেইনলি মারা যায় বেশি। এরপরে চলে আসি আমরা হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্টের টপিকের মধ্যে, বা ঢুকে যাই আমরা গ্রোথ ডেভেলপমেন্টের মধ্যে। প্রথমে আপনাদেরকে জানতে হবে যে কি কি ফ্যাক্টরের কারণে হচ্ছে বাচ্চাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। তার মধ্যে আছে হচ্ছে আপনার জেনেটিক্যাল কজ, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ বাবা যদি লম্বা হয়, মা যদি লম্বা হয়, বাচ্চা লম্বা হবে। বাবা মা যদি খাটো হয় তাহলে বাচ্চা কিন্তু লম্বা হবে না, জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে একটা বাচ্চা জন্মের পরে প্রপারলি ব্রেস্ট ফিডিং করছে কিনা, এবং প্রপার উইনিং হয়েছে কিনা, বাচ্চাটাকে ঠিক মতো নিউট্রিশিয়াস ফুড খাওয়ানো হচ্ছে কিনা, এটার উপরও ডিপেন্ড করে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। এখানে গ্রোথ বলতে ফিজিক্যাল গ্রোথ বোঝানো হচ্ছে, আর ডেভেলপমেন্ট বলতে হচ্ছে কিন্তু তার নিউরোলজিক্যাল সাইডটাকে বোঝানো হচ্ছে, মানে তার ব্রেইনের ডেভেলপমেন্ট হয়েছে কিনা, মোটর ফাংশন গুলা প্রপারলি কাজ করতেছে কিনা, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। এরপরে যে বাচ্চাগুলো একটু লো বার্থ ওয়েট বেবি হয় বা আইইউজিআর বেবি হয়, এদের গ্রোথের যে হচ্ছে স্পার্ট, এসপিইউআরটি স্পার্ট, মানে হচ্ছে গ্রোথ যে রেটটা সেটা কিন্তু অন্যান্য একটা সুস্থ বা টার্ম বেবির থেকে একটু কম থাকে। লো বার্থ ওয়েট বেবিরা কিন্তু আস্তে আস্তে গ্রো করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা যেটা তাদের এভারেজ হাইট বা ওয়েট হওয়ার কথা সেটাতে তারা অ্যাচিভ করতে পারে, বাট একটু স্লোলি তারা সেটা অ্যাচিভ করে। হরমোনের ইনফ্লুয়েন্স অবশ্যই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আপনার যে বাচ্চাগুলো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে, যে বাচ্চাগুলা কিন্তু আপনার হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট, বিশেষ করে ডেভেলপমেন্টটা ব্রেইনের ডেভেলপমেন্ট একদমই হয় না। তারপরে এখানে গ্রোথ হরমোন ইম্পর্টেন্ট, তারপর ইনসুলিন ইম্পর্টেন্ট। ওইদিকে হচ্ছে আপনার ক্রনিক ইলনেস, যেমন হচ্ছে আপনার সিস্টেমিক যে ডিজিজ গুলো আছে, ক্রনিক সিস্টেমিক ডিজিজ যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এইগুলাতে কি হয়, এগুলাতে হচ্ছে আপনার হাইপোক্সিয়া হয়, তাই না? যে কোনো হচ্ছে ক্রনিক ইলনেস গুলাতে বাচ্চাদের দেখা যায় যে হচ্ছে ম্যালনিউট্রিশন হয় এবং হাইপোক্সিয়া হয়। এই কারণে বাচ্চাদের ক্রনিক ইলনেসে হচ্ছে গ্রোথটা কম হয়। হাইপোক্সিয়া হইলে কিন্তু টিস্যু গ্রো করবে না, তাই না? ডাউন সিনড্রোম আছে, টার্নার সিনড্রোম আছে, এগুলাতে হচ্ছে বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না। আপনারা জানেন যে হচ্ছে ডাউন সিনড্রোমের বাচ্চাদের ডেভেলপমেন্ট বলতে আইকিউ কিন্তু শর্ট থাকে। এরপরে হচ্ছে ইমোশনাল ডিপ্রাইভেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। ইমোশনাল ডিপ্রাইভেশন বিশেষ করে যেই ফ্যামিলি গুলাতে বাবা মার মাঝখানে হচ্ছে রিলেশনশিপ ভালো থাকে না, বা ক্রাউডি এনভায়রনমেন্টে বাচ্চারা বড় হয়, বা হচ্ছে বিশেষ করে বস্তিতে যে বাচ্চাগুলো থাকে, স্লাম এরিয়াতে থাকে যেসব বাচ্চারা, এরা কিন্তু ইমোশনালি অনেক ডিপ্রাইভড হয়, যে কারণে দেখবেন যে ওদের হচ্ছে ফিজিক্যাল গ্রোথ তো খারাপ হয়, প্লাস হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্টও ভাবে করে হয় না, বা আনহ্যাপি ব্রোকেন ফ্যামিলির বাচ্চারা কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট প্রপারলি হয় না। এরপরে এছাড়া আরো কিছু আছে সোশ্যাল, কালচারাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আপনারা ফ্যাক্টর গুলো দেখে নিবেন যে কি কি কারণে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বাচ্চাদের হচ্ছে হ্যাম্পার হইতে পারে। এরপরে গ্রোথ ভেলোসিটি, এটা আপনাদের পুরাতন এফসিপিএস পরীক্ষার কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এই কোশ্চেনটা আপনাদের আসছিল যে লিম্ফয়েড টিস্যু কত বছর বয়স পর্যন্ত গ্রো করে। আমরা হচ্ছে এটা সবাই জানি যে একটা বাচ্চার সোমাটিক গ্রোথ হচ্ছে 18 বছর বয়স পর্যন্ত হয়। 18 বছর বয়স পর্যন্ত সোমাটিক মানে বডির গ্রোথ, মানে হচ্ছে আপনার হাইট অথবা ওয়েট,
এই দুটা বাড়ে হচ্ছে 18 বছর বয়স পর্যন্ত প্রপোর্শনালি বাড়ে। তো এই 18 বছরটাকে এই জন্যই হচ্ছে একটা চিলড্রেনের বয়সের ডিমার্কেশন হিসেবে ইউজ করা হয়েছে, কারণ 18 বছর বয়স পর্যন্তই তার হচ্ছে গ্রোথ হয়। এরপরে রিপ্রোডাক্টিভ গ্রোথ বা গোনাড গ্রো করে 14 বছর বয়স পর্যন্ত, মানে আনটিল পিউবার্টি পর্যন্ত রিপ্রোডাক্টিভ গ্রোথ হয়। এরপরে হচ্ছে আপনার লিম্ফয়েড গ্রোথ। লিম্ফয়েড টিস্যু বলতে হচ্ছে আপনার কোনগুলাকে বোঝায়, থাইমাসকে বুঝাচ্ছে, স্প্লিনকে বুঝাচ্ছে বা লিম্ফ নোড গুলাকে বুঝাচ্ছে। এগুলো গ্রো করে আপনার 7 থেকে 8 বছর বয়স পর্যন্ত। আর ব্রেইনের ডেভেলপমেন্ট বা ব্রেইনের গ্রোথ হয় হচ্ছে আপনার 3 বছর বয়স পর্যন্ত। 3 বছরের পরে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে ব্রেইনের হয়তো কানেকশন বা হচ্ছে আপনার যে নিউরনের কানেকশন গুলা বা সিনাপস গুলা এগুলা হচ্ছে গ্রো করে, কিন্তু ব্রেইন কখনো 3 বছরের পরে গ্রো করে না। তার মানে এই 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কিন্তু একটা খুবই ভাইটাল পিরিয়ড। এই 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আপনাদেরকে বিভিন্ন রকম মেন্টাল স্টিমুলেশন দিতে হবে। এই 3 বছর বয়স পর্যন্ত বাচ্চা যদি কোনো কারণে মাথায় ব্যথা পায় বা হচ্ছে কোনো কারণে সে হচ্ছে সাইকোলজিক্যালি আপসেট হয় বা কোনো ট্রমাটিক ইভেন্টের শিকার হয়, তাহলে কিন্তু ব্রেইন ডেভেলপমেন্ট হ্যাম্পার হইতে পারে। এখন লিম্ফয়েড গ্রোথ হচ্ছে 7 থেকে 8 বছর বয়স পর্যন্ত হয়। এটা মনে রাখবেন কিভাবে, থাইমাস কিন্তু এরপরে আস্তে আস্তে করে রিগ্রেস করা শুরু করে। একটা ছোট বাচ্চা চেস্ট এক্সরে করলে কিন্তু অনেক বড় একটা থাইমাসের শ্যাডো পাওয়া যায়, কিন্তু সেটা আপনি পাবেন এরকম 7 থেকে 8 বছর বয়স পর্যন্ত। এরপরে আস্তে আস্তে থাইমাসটা রিগ্রেস করতে করতে 18 বছর বয়সে যখন সোমাটিক গ্রোথ শেষ হয়ে যায়, থাইমাসটা তখন অ্যাডাল্ট যে থাইমাসের শেপ সেই সাইজ। এটা আসে অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রি মানে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে আপনার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের যে মেজারমেন্ট আমরা করি সেটাকে বলা হয় হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি। তো অ্যানথ্রোপোমেট্রি আমরা কি কি দিয়ে মেজার করি? এটা আপনাদের 2018 সালের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার কোশ্চেন, যে হচ্ছে মেজার্স অফ অ্যানথ্রোপোমেট্রি কি কি আছে। তার মধ্যে আছে হচ্ছে যে আপনার একটা তো লেন্থ অথবা হাইট। আমরা যতদিন পর্যন্ত বাচ্চাটাকে শুয়ায় মাপবো, মানে ইনফ্যান্টোমিটারে যতদিন মাপবো সেটাকে আমরা লেন্থ বলবো। যখনই বাচ্চাটাকে আমরা দাঁড়ায় স্টাডিওমিটারে মাপবো তখনই সেটা হয়ে যাবে হাইট। ঠিক আছে, তাহলে লেন্থ হচ্ছে আমরা যেটা শুয়ায় মাপি সেটাকে আমরা লেন্থ বলি, বাকি যখন দাঁড়া করে মাপি সেটা হাইট বলি। তো লেন্থ, ওয়েট, তারপরে হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স। আপনারা যারা স্যাম পড়ছেন, স্যামে দেখছেন আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্সটা হচ্ছে মাপি। একটা বাচ্চা যখন হচ্ছে স্যামের বাচ্চা 6 মাসের পরেই যখন আমরা মেজার করি তখন আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্সটা মাপি। আমি সামনে দেখাবো কিভাবে মাপা হয়। তারপরে ওএফসি মাপি আমরা, এটাও একটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি মেজার। এছাড়া হচ্ছে বিএমআই করা হয়। আপনার 2 বছরের পরেই বাচ্চাদেরকে আমরা 2 বছর বা 5 বছরের পর থেকে বাচ্চাদেরকে আমরা বিএমআই করে চার্টে ফেলি। স্কিন ফোল্ড থিকনেস বলে একটা বিষয় আছে, ট্রাইসেপস যে স্কিন ট্রাইসেপস মাসলটা যেখানে আছে সেখানে যে স্কিন ফোল্ডটা আছে সেটা আমরা থিকনেস মাপি। এটা দেখা হয় হচ্ছে থিকনেস আমরা কেন মাপি, কারণ সাবকিউটেনিয়াস ফ্যাট আছে কিনা সেটা দেখলে আমরা বুঝতে পারি বাচ্চার নিউট্রিশনাল স্ট্যাটাস কিরকম। তাহলে হচ্ছে এগুলো অ্যানথ্রোপোমেট্রি মেজার। এছাড়াও আরো কিছু মেজার অফ অ্যানথ্রোপোমেট্রি আছে, এগুলো যদি আপনার পরীক্ষা থাকে, যেমন ডেন্টাল ম্যাচুরেশন। আমরা কিন্তু দাঁত দেখে বলতে পারি বা একটা মানুষের, আমরা ডেড বডিতে কি করি, ফরেনসিকের ডাক্তাররা কি করে, দাঁত দেখে বয়স, ডেন্টাল ম্যাচুরেশন দেখে বলতে পারবো বাচ্চাটার বয়স কত। স্কেলেটাল ম্যাচুরেশন ডেফিনেটলি আপনারা জানেন যে হচ্ছে আমরা এক্সরে করে যখন ইপিফাইসিস দেখে আমরা বলতে পারি বাচ্চাটার বয়স কত। তারপরে বডি প্রপোর্শন। বডি প্রপোর্শন বলতে যে আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট রেশিও বলে একটা বিষয় আছে, যেটা আমরা হচ্ছে অ্যাকন্ড্রোপ্লেসিয়াতে দেখি। এগুলো সবই হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি মেজার। তাহলে আমি যে এক্সট্রা যেগুলো লিখছি, যে ডেন্টাল ম্যাচুরেশন, স্কেলেটাল ম্যাচুরেশন, বডি প্রপোর্শন, এগুলো যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আপনার স্টেমে যদি থাকে যে হচ্ছে মেজার্স অফ অ্যানথ্রোপোমেট্রির মধ্যে, সেটাও ট্রু হবে। এখন আসেন আমরা গ্রোথ কিভাবে অ্যাসেস করি একটা বাচ্চার। তো হচ্ছে প্রথমে আমরা আগে হাইট কিভাবে মাপি দেখি। আমরা হাইট মাপি হচ্ছে একটা বাচ্চার যদি 2 বছরের বয়স কম হয়, দেখেন এখানে দুইটা মেশিনের কথা বলা আছে, একটা হচ্ছে ইনফ্যান্টোমিটার এটা, আর একটা হচ্ছে স্টাডিওমিটার। যে বাচ্চাগুলো ঠিক মতো এখনো দাঁড়াইতে পারে না বা হাঁটতে পারে না তাদেরকে তো আমরা ওই দাঁড়ায় মাপতে পারবো না, তাহলে তখন সেই বাচ্চাটাকে আমরা এরকম করে শুয়ায় মাপি। মাথাটা এক পাশে থাকে আর পা এক পাশে থাকে, দুইজন লাগে এটা মাপতে। মাথাটা এখানে চেপে ধরে পায়ের মধ্যে কার্ডবোর্ডটা দিয়ে আমরা হচ্ছে বাচ্চার ইসে মাপি, লেন্থটা মাপি। তাহলে হচ্ছে ইনফ্যান্টোমিটার দিয়ে আমরা 2 বছর বয়স পর্যন্ত মাপি। আর স্টাডিওমিটার দেখেন এই বাচ্চাটা দাঁড়ায় আছে, যে আমরা যেটা মাপি সেটা হচ্ছে স্টাডিওমিটার। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ইনফ্যান্টোমিটারে যখন আমরা মাপি তখন কিন্তু 1 সেন্টিমিটার লেন্থ বেশি আসে। সুপাইন লেন্থ মানে আমরা যখন শুয়ায় মাপি তখন হচ্ছে 1 সেন্টিমিটার লেন্থটা বেশি আসবে স্ট্যান্ডিং লেন্থের থেকে। তারপরে একটা হচ্ছে ভেলোসিটি আছে লেন্থের ভেলোসিটির মধ্যে, যেমন হচ্ছে আপনার একটা বাচ্চা, আমরা জানি একটা নিওনেটের অন অ্যান এভারেজ জন্মের সময় ইসে থাকে হচ্ছে 50 সেন্টিমিটার, তাই না? একটা নিওনেটের হাইট থাকে 50 সেন্টিমিটার। এটা ডাবল হয়ে যাবে যখন হচ্ছে বাচ্চার বয়স হবে 4 বছর। 4 বছর বয়সে তার মানে বাচ্চাটার হাইট হবে হচ্ছে 100 সেন্টিমিটার। আর এই বাচ্চাটাই যখন 14 বছর বয়স হবে তখন তার হাইট হবে হচ্ছে 150 সেন্টিমিটার, তাই না? কারণ 3 গুণ হয়ে যায় 14 বছর বয়সে। তাহলে বার্থ হাইটের থেকে ডাবল হয় 6 মাস, ডাবল হয় 4 বছর বয়সে, আর হচ্ছে
হয় 14 বছর বয়সে। এই ইনফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এফসিপিএস পরীক্ষায় যে স্টেম গুলা থাকে সেগুলা এরকম টাইপেরই থাকে, লম্বা লম্বা স্টেম থাকে, যে একটা বাচ্চার হাইট 14 বছর বয়সে গিয়ে 3 গুণ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আপনার এফসিপিএস পরীক্ষার একটা স্টেম, মানে এরকম লম্বা একটা স্টেম দিয়ে দিবে। তাহলে এখন যখন আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, দাঁড়ায় যখন বাচ্চার হাইটটা আমরা মাপতেছি বা হচ্ছে স্টাডিওমিটারে মাপতেছি, তখন আমরা যে পজিশনটাতে মাপি সেই পজিশনটার নাম হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট প্লেন। দেখেন ফ্র্যাঙ্কফুর্ট প্লেনটা কিরকম হবে, এই বাচ্চাটা দাঁড়ায় থাকবে, তার অক্সিপুটটা হচ্ছে এই যে এইভাবে করে বোর্ডের সাথে লাগানো থাকবে, মাথাটা পায়ের গোড়ালি গুলো বোর্ডের সাথে লাগানো থাকবে, এবং বাচ্চাটা সামনে যেদিকে তাকাবে সেটাকে বলা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট প্লেন। ফ্র্যাঙ্কফুর্ট প্লেনে দেখেন এই যে হার্ড বোর্ডের সাথে মাথা লাগানো থাকবে, তারপরে হচ্ছে বাচ্চার মাথাটা এমন ভাবে থাকবে যে হচ্ছে আউটার ক্যান্থাস অফ দ্য আইয়ের সাথে কানের যে ট্র্যাগাসটা সেটা একটা সেম প্যারালাল লাইনে থাকবে, এমন করে বাচ্চা সামনের দিকে তাকায় থাকবে। এটাকে বলা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট প্লেন। কারণ বাচ্চা মাথা যদি উপর দিকে করে থাকে তাহলেও আপনার হাইট ভুল আসবে, এবং বাচ্চা যদি মাথা বেশি ইনক্লাইন্ড করে ফেলে তাহলেও ভুল আসবে। এই ফ্র্যাঙ্কফুর্ট প্লেনে মাথাটা রাখলে তার হাইটটা প্রপারলি আসবে। এরপরে চলে যাই ওয়েট। ওয়েট আমরা মাপি হচ্ছে 3টা মেশিন দিয়ে। ওয়েট মাপার মেশিন গুলোর নাম হচ্ছে বিম ব্যালেন্স, বাথরুম স্কেল আর হচ্ছে হ্যাঙ্গিং স্কেল। এই জিনিসগুলোর মধ্যে যেটা হচ্ছে আপনার বাথরুম স্কেল, সেটা হচ্ছে নর্মাল যে ওয়েট মাপার মেশিন যেটাতে আমরা অ্যাডাল্টরা বাসায় ওজন মাপি বা ওয়ার্ডে থাকে যেগুলো, সেগুলো হচ্ছে বাথরুম স্কেল। আর বিম ব্যালেন্স যেটা, সেটা হচ্ছে আমরা নিওনেটদের ওজন মাপি। আমার আসলে এখানে ছবিটা দেওয়া উচিত ছিল, ছবিটা আবিদ মোল্লা স্যারের বই আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, ছবিটা আমি আসলে দিতে ভুলে গেছি। বিম ব্যালেন্সটা হচ্ছে আমরা নিওনেটের একটা ওজন মাপি না, একটা কেমন নৌকার মতো একটা মেশিন থাকে যেটার মধ্যে বাচ্চাকে আমরা কাপড় সরাই দিয়ে শুয়াই দিয়ে ওজনটা মাপি, সেটা হচ্ছে বিম ব্যালেন্স। আর হ্যাঙ্গিং স্কেলটা বেসিক্যালি এখন আর ওয়ার্ডে ভাবে ইউজ হয় না, এটা হচ্ছে একটা গামলার মতো থাকে, একটা বোলের সাথে দড়ির মতো দিয়ে আটকে দেওয়া থাকে, সেটা হচ্ছে হ্যাং করে বাচ্চা ওখানে ওজন মাপা হয়। এগুলো এখনো উপজেলা হেলথ কমপ্লেক্স গুলাতে আছে, কিন্তু ইয়াতে নাই, এখন আর ওয়ার্ডে হ্যাঙ্গিং স্কেলে মাপা হয় না। তাহলে ওয়েট একটা বাচ্চার দ্বিগুণ কখন হবে? 6 মাস বয়সে হবে। এটা দেখেন, এই জিনিসটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। 6 মাস বয়সে ওজন দ্বিগুণ হবে, 3 গুণ হবে 1 বছর বয়সে, আর 4 গুণ হবে হচ্ছে 2 বছর বয়সে। তাহলে একটা নিওনেটের অন এন এভারেজ ওয়েট কত? 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত। তাহলে একটা বাচ্চা জন্মের সময় যদি ওজন 2.5 কেজি থাকে, তাহলে সেই বাচ্চাটা যদি 6 মাস বয়সে গিয়ে তার ওজন যদি হচ্ছে আপনার 6 মাস বয়সে গিয়ে ওজন দেখলেন যে 5 কেজি হয়েছে, তাহলে আপনি বলতে পারবেন যে বাচ্চার গ্রোথটা ঠিক আছে, মানে তার ওজনের যে গেইনটা, ওয়েট গেইনটা প্রপার আছে, ঠিক আছে। কারণ কি? কারণ তার এখন ডাবল হয়ে গেছে, জন্মের সময় ওজন ছিল 2.5 কেজি, এখন যে বাচ্চাটা প্রিটার্ম লো বার্থ ওয়েট হয়েছে তার ওজন কম, মনে করেন একটা 2 কেজি ওজনের বাচ্চা, আর একটা বাচ্চা মনে করেন হেলদি টার্ম বেবি, তার ওজন 3 কেজি, তার দুজনের কিন্তু হচ্ছে ওয়েট বাড়ার রেটটা একরকম হবে না। সে কারণে সবসময় জিজ্ঞেস করতে হবে যে জন্মের সময় ওজন কত ছিল। আমরা পেডিয়াট্রিশিয়ান হিসেবে আমাদের কাছে কিন্তু আমাদের অনেক সময় ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন কাজিনরা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপু আমার বাচ্চার বয়স তো হচ্ছে এখন এত, 10 মাস বয়স, ওজন এত কেজি, ওজন কি ঠিক আছে কিনা? আমাদের পক্ষে তো সবসময় কিন্তু গ্রোথ চার্ট বের করে মানে ওখানে প্লট করে দেখে বলা সম্ভব হয় না যে বাচ্চার ওজন ঠিক আছে কিনা। আমরা গ্রসলি একটা হিসাব করি যে বাচ্চার বয়স এখন 10 মাস, ঠিক আছে, তাহলে জন্মের সময়, তখন আমাদের প্রথম কোশ্চেনটা হবে জন্মের সময় ওজন কত ছিল। তারপরে হচ্ছে জন্মের সময় যে হচ্ছে ওজন ছিল সেটা জিজ্ঞেস করলেই আমরা বুঝতে পারবো যে তাহলে তার ওয়েটটা ঠিক আছে কিনা। তাহলে একটা বাচ্চা জন্মের সময় যদি হচ্ছে 2 কেজি ওজন থাকে, তার 1 বছর বয়সে গিয়ে তার ওজন যদি 6 কেজি থেকে 8 কেজির মতো হয়, তাহলে আমরা তার মাটাকে অ্যাসিওর করতে হবে হ্যাঁ তার তো জন্মের সময় ওজন কম ছিল, এই কারণে তার হচ্ছে অন্যান্য 1 বছর বয়সী বাচ্চার থেকে তার ওজনটা একটু কম, কিন্তু মা চিন্তা করবেন না, একটা পর্যায়ে গিয়ে বাচ্চার ওজন আবার ঠিক হয়ে যাবে। এই জন্য বার্থ ওয়েটটা জানা খুব ইম্পর্টেন্ট। আর যখনই আমরা ওজন মাপবো, বাচ্চা যাতে কোনো পাশে হচ্ছে টাচ না করে, মানে প্রথম কথা বাচ্চার গায়ে হচ্ছে, একটা বড় বাচ্চা তো ডেফিনেটলি ড্রেস পরে থাকবে, বাট ছোট যে নিওনেট গুলো আমরা ওজন মাপি আমরা কিন্তু গা থেকে কাপড় সরাই দিই, বাচ্চা যাতে হচ্ছে আশেপাশে কোনো কিছু টাচ না করে, সোজা হয়ে মেশিনের মধ্যে দাঁড়ায় থাকে। টাচ করলেই ওজনটা হচ্ছে আপনার মাস্কিং হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে মুয়াক। মুয়াক মানে হচ্ছে মিড আপার আর্ম সার্কাম। প্রথম কথা, যে টেপটা দিয়ে আমরা মাপি শাকির স্টেপ বলা হয়, এটা একটা হচ্ছে হলুদ, লাল, সবুজ 3টা কালারের হচ্ছে আপনার ইসে থাকে, পোর্শন থাকে। তো সবুজ মানে হচ্ছে বাচ্চার মুয়াক ঠিক আছে, আর রেড মানে হচ্ছে মুয়াক কম আছে। এটা আমরা মাপি কিভাবে? প্রথমে হাতটায় যেভাবে করে ফোল্ড করে, এখানে হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস আর অলিফ্রেনান প্রসেস থাকে। এটা একটা স্ট্রেট লাইনে রাখার পরে এটা হচ্ছে মিড লেন্থ, মানে এটা কতটুকু হচ্ছে মাঝের যে পোর্শনটা, সেটাতে আমরা সার্কামফারেন্সিয়ালি শাকির স্টেপ দিয়ে আমরা হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স মাপি। এটা ইম্পর্টেন্ট কেন? এটা হচ্ছে দিয়ে আমরা প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন এটা দিয়ে আমরা চেক করি। 6 মাস বয়সের পরে মুয়াক মাপা হয়, মুয়াক কিন্তু 6 মাসের নিচে মাপা হয় না। এরকম যদি কোনো স্টেমে থাকে যে হচ্ছে আপনার স্যামের বাচ্চা, ক্রাইটেরিয়া কি কি? 6 মাসের কম বয়স,
তখন যদি ওখানে মুয়াক থাকে ওটা কিন্তু ফলস হবে, কারণ আমরা 6 মাসের ক্রমে হচ্ছে নর্মালি ভিজিবল ওয়াস্কিংটা দেখি, তখন কিন্তু আমরা মুয়াক মাপি না, মুয়াকটা মাপি 6 মাস বয়সের পরে নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার জন্য। এখন আসেন প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের কিছু স্পেসিফিক প্রিন্সিপাল আছে, এই নীতিগুলো মেনেই বাচ্চাদের ডেভেলপমেন্ট গুলা হয়। হ্যাঁ, সব বাচ্চার ক্ষেত্রে এই প্রিন্সিপাল গুলা সেম থাকে। তার মধ্যে দেখেন ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস মানে ডেভেলপমেন্ট কখনো ব্যাকওয়ার্ড যাবে না, ব্যাকওয়ার্ড। নর্মাল ডেভেলপমেন্ট সবসময় ফরওয়ার্ড যাবে। প্রথমে হচ্ছে ঘাড় শক্ত হবে, তারপরে হচ্ছে আপনার বাচ্চার প্রথমে ঘাড় নেক কন্ট্রোল আসবে, তারপরে বাচ্চার লাম্বার কার্ভেচারটা শক্ত হবে, তখন বাচ্চা বসতে শিখবে, এরপরে বাচ্চা দাঁড়াইতে শিখবে। এই যে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটাকে বলা হয়েছে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু কোন ক্ষেত্রে এটা হ্যাম্পার হবে, যদি কোনো কারণে ডেভেলপমেন্টাল রিগ্রেশন হয়, কিছু ডিজিজ আছে নিউরোলজিক্যাল, সেখানে এরকম ডেভেলপমেন্ট আবার রিগ্রেসড হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। কিন্তু নর্মাল ডেভেলপমেন্টাল প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। ডেভেলপমেন্ট হয় হচ্ছে কেফালোকডাল ডিরেকশনে। প্রথমে হচ্ছে আপনার কেফালোকডাল ডিরেকশন বলতে যে আমি যেটা বুঝাইছি, মাথা থেকে পায়ের দিকে হবে, নেক কন্ট্রোল, তারপরে বাচ্চা বসতে শিখবে, তারপর দাঁড়াইতে শিখবে, তারপর বাচ্চা দৌড়ানো শিখবে। সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট ইজ সেম বাট রেট ইজ ডিফারেন্ট। মানে হচ্ছে সব বাচ্চার ক্ষেত্রে ডেভেলপমেন্টের সিকোয়েন্স সেমই থাকবে, সবগুলো বাচ্চারই প্রথমে নেক কন্ট্রোল আসে, তারপরে বাচ্চা বসতে শিখে। কিন্তু কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে নেক কন্ট্রোল আসতে আসতে 3.5-4 মাস লেগে যায়, আবার কোনো বাচ্চা 3 মাসে নেক কন্ট্রোল চলে আসতে পারে। তার মানে রেটটা হচ্ছে আলাদা আলাদা রকম। তারপরে হচ্ছে মাস অ্যাক্টিভিটিস এর রিপ্লেস বাই স্পেসিফিক রেসপন্স। প্রথমে বাচ্চা কি করে, প্রথমে বাচ্চা হচ্ছে পামার গ্রাস পাশে। পামার গ্রাস মানে সে একটা বড় জিনিস ধরতে পারবে, মনে করেন যে এরকম একটা বড় জিনিস সে হাত দিয়ে ধরতে পারলো, এটা হচ্ছে মাস অ্যাক্টিভিটি। এরপরে বাচ্চাটা একটা ছোট্ট জিনিস ধরবে, একটা মুড়ি তুলতে পারবে, এটা হচ্ছে স্পেসিফিক একটা ছোট্ট কাজ, পিঞ্চার গ্রিপ যেটাকে বলা হয়। তাহলে বড় বড় কাজগুলো আস্তে আস্তে ছোট ছোট কাজে, মানে তাদের ফাইন মোটর কন্ট্রোল গুলো আস্তে 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 করে আরো বেশি ডেভেলপ